তো ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি সময় মতো। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো আলহামদুলিল্লাহ। কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুরু হতে যাচ্ছে। আশা করি আমরা সকলেই মনোযোগ সহকারে ফোকাস ঠিক রেখে ক্লাসে যুক্ত থাকব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হ্যাঁ, আনোয়ার ভাই, আমরা সময় নষ্ট না করে মনে হয় শুরু করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ওয়ালাইকুম সবাই আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু মাইক্রোসফট সফটওয়্যার গুলাতে কাজ করব, ওয়ার্ডের যে কাজগুলো আমরা শিখছি গত ক্লাসে তার মোটামুটি 40% কাজ এখানে আছে। অর্থাৎ গত ক্লাসে যা শিখছি তার 40% এখানে পাবো। এখানে বাড়তি কিছু জিনিস পাবো। সেই জিনিসগুলা হয়তো ফর্মুলা, বা এখানে ওইখানে ছিল শুধু সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ, আর এখানে পাবো আমরা রো কলাম। এখানে ফাংশন অ্যাড করতে পারবো। ফাংশন দিয়ে আমরা বিভিন্ন, দেখা গেছে যে এক মাসের কাজ বা এক সপ্তাহের কাজ আমরা আহ, যদি রেডি করে রাখি তাহলে দেখা যাবে যে আপনার এক সপ্তাহের কাজ বা এক মাসের কাজ, এক বছরের কাজ আপনি 10 মিনিটে করে ফেলতে পারবেন। তো এই জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব যতটুক সম্ভব এক ক্লাসেই শেষ করার। যদি না হয় তাহলে আমরা হয়তোবা ক্লাস দীর্ঘ আর একটা করার চেষ্টা করব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ পঞ্চম ক্লাস। আমরা যদি আগাই, আজকের ক্লাসের আলোচনার বিষয় মাইক্রোসফট এক্সেল কি, এর গুরুত্ব ও ব্যবহার ক্ষেত্র, কোথায় কোথায় আমরা এটা ব্যবহার করব। নতুন ডকুমেন্ট তৈরি এবং সংরক্ষণ, এটা আমরা গত ক্লাসেই শিখে ফেলছি, আজকে তেমন এটা শিখতে হবে না। এক্সেল ইন্টারফেস চেনা, রিবন, ট্যাব, ডকুমেন্ট এরিয়া, এটাও আমরা গত ক্লাসেই শিখে ফেলছি। সারি, কলাম ব্যবস্থাপনা ও সেল থেকে ডেটা প্রবেশ করানো, এটা আমাদেরকে শিখতে হবে। লেখা টাইপ এবং ফরম্যাটিং, এটাও আমাদেরকে শিখতে হবে না, গত ক্লাসে আমরা শিখে ফেলছি। ফর্মুলার পরিচিতি, অটো মানে অটোমেটিক যোগ করা এবং হ্যান্ডেল করা, ফিল্ডগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব। ফাংশন পরিচিতি, আমরা কিভাবে ফাংশন যোগ করব, মানে ফাংশন দিয়ে যোগ করব কিভাবে। সেল রেফারেন্স, ডেটা সাজানো ও ফিল্টারিং, ডেটা কিভাবে সাজাবো এবং কিভাবে ফিল্টার করব। বেসিক টেবিল তৈরি ও চার্টের পরিচিতি, পাই চার্ট অ্যাড করা, বা আরো যে চার্টগুলো আমরা বলছিলাম যে এক্সেল এগুলা থাকে, সেইগুলা কিভাবে অ্যাড করা যায় এগুলো আমরা দেখব। আচ্ছা, আমি দ্বিতীয় স্লাইডে যাচ্ছি। মাইক্রোসফট এক্সেল কি, এর গুরুত্ব, ক্ষেত্রসমূহ, আমরা কোথায় কোথায় এটা ব্যবহার করি। মাইক্রোসফট এক্সেল হলো মাইক্রোসফট কর্তৃক উন্নত একটি স্প্রেডশিট সফটওয়্যার। এটি সারি কলাম ভিত্তিক টেবিল আকারে ডেটা সংরক্ষণ ও বিশ্লেষণ করতে সাহায্য করে। হিসাব রক্ষণ, বাজেট পরিকল্পনা, রিপোর্ট প্রস্তুত এবং ডেটা ভিজুয়ালাইজেশনে এক্সেল ব্যাপকভাবে ব্যবহার হয়। এক্সেল ব্যবহার করে সহজে গণনা, তালিকা তৈরি, চার্ট এবং গ্রাফ তৈরি করা যায়। ফলে ব্যক্তিগত, ব্যবসায়িক সব ক্ষেত্রেই এটি প্রয়োজন। আমরা এটা হয়তো বা এমনি বললাম, আপনারা স্লাইড পাইলে এটা পড়ে নেবেন। আচ্ছা, এরপরে নতুন ডকুমেন্ট তৈরি, আমরা গত ক্লাসে দেখছি, আমি এটাও স্কিপ করছি, আমি আগাচ্ছি। ইন্টারফেস, আমি একটু ইন্টারফেসে যাচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমাদের আহ, হিসাব নিকাশ যে আমরা অফিসে করি তার একটা ডেমো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটা আহ, শুধু জাস্ট দেখানোর জন্য যে আমাদের এক মাসের কাজ কিভাবে সহজ হয়। আয় ব্যয় বিবরণ, জানুয়ারি মাসের, ধরেন জানুয়ারি মাসের আয় ব্যয়ের হিসাব, এখানে আমাদের সবকিছু ঠিকঠাক করা আছে। এখানে এই যে ইয়ানত সংগ্রহ, প্রচার প্রকাশনা, মানে ব্যয়ের যে খাতগুলা, আয়ের যে খাতগুলা, এই সবগুলা এখানে দেওয়া আছে। এই যে ব্যয়ের হিসাব এক পেজের মধ্যে আমরা করে ফেলছি, যে এটুক হলো আয়ের হিসাব, আর এখানে হলো ব্যয়ের হিসাব। লাস্টে আমাদের জানুয়ারি মাসে কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, এখানে সব অটো আছে।
আমি যদি কোনো জায়গায় চেঞ্জ করি, ধরেন এখানে যদি আমি চেঞ্জ করি কোনো একটা জায়গায়, এই জায়গাগুলোতে যদি চেঞ্জ করি, বা এইখানে যদি আমরা নিচে দেখি অনেকগুলা ট্যাব আছে এই প্রত্যেকটা ক্ষেত্র, যেমন জমা, এইখানে যে যে নগদ টাকা, ব্যাংকে টাকা, এখানে যদি আমি টাকার অঙ্ক বসাই, এখানে আমি টাকার অঙ্ক বসাইলাম, এখানে কিন্তু আমি কিছু করিনি। এই যে এখানে 10 লেখা আছে, 10 লেখা আছে, এটা দূরে ক্লিক করার সাথে সাথে অটো এখানে যোগ হয়ে গেছে। আবার যদি এখানে কোনো সংখ্যা বসাই, এই যে যোগ হয়ে যাবে, অটোমেটিক এখানে যোগ হয়ে যাবে। শুধু তাই না, এখানে যোগ হচ্ছে, আবার এখানেও যোগ হচ্ছে। আমরা যদি এদিকে দেখি, এই যে এটাও যোগ হচ্ছে, আবার এখানেও যোগ হচ্ছে। আবার এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কোথায় আছে? এই যে জমা, এই যে এখানে নিচে যদি দেখি জমা লেখা আছে, এইখানে কত আছে? 230। আমি যদি এখানে যাই, তাহলে জমা কোথায় আছে আমরা যদি দেখি, এই যে প্রথমেই নগদ বা ব্যাংকে জমা, এই যে 230 এখানে অটো চলে আসছে। আবার এই টোটাল যোগ করে এখানে আসছে, এই সব জায়গার হিসাব কিতাব লাস্টে মিলায় এইখানে চলে আসছে। তার মানে আমরা এটা ডেমো তৈরি করা আছে, যে কোনো জায়গায় আমরা পরিবর্তন করলে, এখানে যদি আমি একটা পরিবর্তন করি, এই সব কোথায় চলে যাচ্ছে? এইখানে চলে আসতেছে। তার মানে আপনি আপনার বাৎসরিক হিসাব, একটা আপনার ব্যক্তিগত হিসাব হতে পারে, আপনার প্রাতিষ্ঠানিক হিসাব হতে পারে, আপনার রেজাল্ট হতে পারে, আপনি চাইলেই অনায়াসে পুরা 1 মাসের কাজ আপনি শুধু জাস্ট যেখানে যে খরচ হবে সেই খরচে আপনি লিখে ফেলবেন, এখানে অটো আপনার যোগ বিয়োগ কিচ্ছু করতে হবে না, এখানে রেডি হয়ে থাকবে। এই জন্য আমাদের এক্সেলটা শেখা খুব গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ, বা ব্যক্তিগত অনেক সময় অফিস মেনটেন করা, বা আমাদের সুব্বানের যে অফিসগুলো আছে এই অফিসগুলো মেনটেন করার জন্য এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে তৈরি করব? আমরা ওয়ার্ড ডকুমেন্ট যেভাবে তৈরি করছিলাম, আমাদের মনে আছে হয়তো, যে ফোল্ডারে আছি, এই যে আমি আমার ডেস্কটপের উইক 2-তে স্লাইডের মধ্যে আসি। এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে, এখানে যদি আমি দেখি আমার এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, হ্যাঁ লেখা আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। কোনো কোনো জায়গায় ওয়ার্ক বুকও লেখা থাকে, ওয়ার্কশিট বা ওয়ার্কবুক যেটাই বলি, এটাতে ক্লিক করলেই আমার এটা চলে আসবে। যেহেতু আমাদের আজকে ক্লাস পঞ্চম, আমি লিখতেছি এই জন্য ক্লাস 5। লেখার পরেই এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, এটা ওপেন হয়ে যাবে। অথবা আমরা যদি এইখানে সার্চ বারে এক্সেল লিখি, EXCEL, এক্সেল লিখলেই এই আমাদের সফটওয়্যারটা আসবে। আমরা এখানে ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হবে। ওপেন হলে আমরা এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এই যে এখানে ওয়ার্কবুক লেখা আছে, এখানে আমি ক্লিক করলে নতুন আরেকটা এই যে চলে আসবে। এখান থেকে আমরা এই যে রাইট বাটন ক্লিক করে, গত ক্লাসে দেখছি আমরা সেভ করতে পারি, সেভ অ্যাজ করতে পারি। এখানে প্রিন্টের অপশনগুলো আমরা দেখছিলাম। আমরা দুইভাবে আশা করি পারবো। তো আমরা যাই মূল কাজে, এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যদি স্লাইডে যাই, এক্সেল ইন্টারফেস চেনা, রিবন ট্যাব, ওয়ার্ক এরিয়া, ওয়ার্কশিটের এরিয়া। তার মানে আমরা এটা আগেই দেখে ফেলছি। এই যে বিষয়গুলো আছে উপরে, এই প্রত্যেকটা হলো রিবন, যেমন হোম, ইনসেট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, এগুলো হলো প্রত্যেকটা রিবন। আর রিবনের আন্ডারে আছে হলো ট্যাব। এগুলো কিন্তু আমরা আগেই জেনে ফেলছি, এই যে ফ্রন্ট ট্যাব, তারপরে অ্যালাইনমেন্ট ট্যাব, নাম্বার ট্যাব, এগুলো আমরা আগেই জেনে ফেলছি। কিছু কিছু জিনিস এখানে অতিরিক্ত আছে, এই বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, এরপরে আমরা তাহলে ট্যাব এবং রিবন, ওয়ার্কশিট এরিয়া, এই জিনিসটা আমরা কোনটা, এখান থেকে শুরু করে আমাদের যে পর্যন্ত যায়, আমরা যদি এদিকে যাই, তাহলে এদিকে গেলে এই যে জেড, এরপরে এ, 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 বি, এভাবে যেতে 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 আমরা কতটুক পর্যন্ত যেতে পারবো? এদিকে যদি যেতে চাই, তাহলে আমরা যেতে পারবো 16,000-এর উপরে, এরকম যাওয়া যাবে। আর নিচের দিকে যদি আমরা যেতে চাই, এদিকে নিচের দিকে, তাহলে নিচের দিকে গেলে মোটামুটি সফটওয়্যারের ভার্সনের উপর ডিপেন্ড করে, তারপরে আমরা
হয়তো বা 1 কোটির উপরে এই নিচের দিকে যেতে পারবো। তো আমাদের এত জায়গা লাগবে না, আমরা উপরের দিক থেকেই কাজ করব। তো এখানে যদি আমরা এই এরিয়া টুকের কথা বলি তাহলে আমাদের হলো এটা ওয়ার্ক এরিয়া বা ইট আমাদের যে গুগল শিট আছে এই শিটের এরিয়া এটা। এটার নিচে আর একটা বিষয় আছে, সেটা হলো এই যে আমরা যদি নিচে দেখি তাহলে শীট 1, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে লেখা আসবে শীট 2, আবার ক্লিক করলে শীট 3। তার মানে আমরা একই এখানে যে শীটটা পাইছি এরকম ক্লিক করলে হাজারো শীট পাবো। আবার এখানে শীটগুলো ভিউ করার বিভিন্ন অপশন আছে, আমরা বিভিন্ন ভাবে পেজ ভিউ করতে পারি, যে পেজের মতো ভিউ হবে। আবার আমরা নর্মাল ভিউ করতে পারি। এরপরে আমরা যদি খেয়াল করি এটা ছোট বড় করতে চাইলে এই যে আমরা ছোট বড় করতে পারবো এখান থেকে, এগুলো আমরা আগেও দেখছি। এখন কথা হলো এই যে বিষয়গুলো, এটাকে বলা হয় রো, আর মানে এটা হলো কলাম, আর এদিকে হলো রো, এদিকে প্রত্যেকটা হলো রো, আর এটা হলো কলাম। আচ্ছা, এটুক আমরা হয়তো বা বুঝতে পারছি। এরপরে যদি আমি আগাই, দ্বিতীয়টাতে কি আছে, সারি ও কলাম ব্যবস্থাপনা ও সেলে ডেটা প্রবেশ করানো। আমরা সেলে কিভাবে, মানে প্রত্যেকটা যে ঘর আছে এই ঘরগুলোকে আমরা বলছি সেল। এই একটা সেল, এটা আর একটা সেল, এই প্রত্যেকটা সেলে আমরা ডেটা কিভাবে প্রবেশ করাবো। ডেটা প্রবেশ করানোর পথ হলো আমরা যেখানে প্রবেশ করাবো সেটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে যদি আমরা লেখা শুরু করি, লিখবে, দেখেন দুই জায়গায় লিখতেছে, এখানেও লিখতেছে আবার এখানে লিখতেছে। আমরা দুই ভাবে লিখতে পারি। ধরেন এখানে ক্লিক করলাম, এখানে কি লিখবো সেটা আমি এইখানে যদি ক্লিক করি এখানে লিখতে পারবো। আবার যেই জায়গায় লিখতেছি সে জায়গায়ও ক্লিক করে আমরা লিখতে পারবো, কিন্তু দুই জায়গাতেই দেখাবে। দুই জায়গায় দেখাবে কেন? আমাদের যে এই যে শীটের এরিয়া আছে এই এরিয়ার যত কাজ আছে সব এখান থেকে, মানে এই যে এক্স অর্থাৎ ফাংশন, এই ফাংশন থেকে সম্পাদিত হয়, এই জন্য যেই কাজই করি এখানে দেখাবে। তার আগে আরেকটা বিষয় বলি, আমাদের যে এই যে উম, প্রত্যেকটা কোড দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটার আলাদা ঠিকানা আছে। আমি যদি এটাতে ধরি, এটার ঠিকানা কি, A1। আমি যদি এটা ধরি তাহলে কি, B3। এখানে আবার লেখাও আছে, আমি যদি একটু বড় করি, এই যে এখানে কিন্তু লেখাও আছে B3। তাহলে এটার ঠিকানা কি, এটার ঠিকানা এইখানে লেখা আছে কি, এদিক থেকে যদি যায় D, আর এদিক থেকে হলো 7। তার মানে প্রত্যেকটার আলাদা ঠিকানা আছে। আমি যদি কোনো জায়গায় যোগ করতে চাই বা কোনো কিছু লিখতে চাই, আমি যদি বলি যে এই সেলের সাথে এই সেলের একটা সম্পর্ক তৈরি করব, তাহলে আমাকে কি করতে হবে, এটাতে ক্লিক করলে এখানকার একটা ঠিকানা পাবো, এই ঠিকানাটা তার সাথে ইনক্লুড করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে লিখবো, ডেটা কিভাবে প্রবেশ করাবো, এই যে প্রত্যেকটা সারি এই বিষয়গুলা বলা আছে। আচ্ছা, এটা আমরা ডিলেটও করতে পারি, এই বিষয়গুলো ডিলেট, ফরম্যাট, আবার যোগ করতে পারি। আচ্ছা, এটা একটু দেখাই। আমরা যদি ধরেন আমি এখানে এই যে 7 আছে, আমি চাচ্ছি যে এখানে কিছু লিখছি, অথবা আমি এখানে লিখি, ধরেন লিখলাম হলো নং, নেম, রোল। তাহলে আমি কি লিখলাম, নেম, নং, নেম, রোল। আমরা যদি এখানে 1 লিখি, লিখলাম 2 লিখলাম, 3 লিখলাম, আমাদের যদি এভাবে লিখতে যাই অনেক সময় লেগে যাবে। এখানে এক্সেলে খুব সহজ, আপনি এই যে তিনটা সিলেক্ট করতে পারেন অথবা একটা সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করার পরে এই যে আইকনটা আছে, এই আইকনটা আমরা যদি এখানে নিয়ে যাই, এই যে প্লাস আইকন হয়ে গেছে। আবার দেখেন এখানে নিলে মোটা করে প্লাস আছে, আমরা যদি এই কোনায় নেই তাহলে চিকন করে প্লাস হয়ে গেছে। এখন যদি এদের ড্রাগ করে টেনে নিচের দিকে নিয়ে যাই তাহলে দেখেন কি হলো, এই যে ওয়ানটাই ধারাবাহিকভাবে আসতেছে। কিন্তু আমরা যদি এই তিনটা কলাম সিলেক্ট করি, তিনটা কলামে কি আছে, 1 2, এটা হলো 3। এখন যদি ধারাবাহিকতা, কিন্তু আমরা বলছি 1 2 3, 3 পর্যন্ত, 3 পর্যন্ত ধারাবাহিকতা বলার পরে যদি আমি এখানে এই প্লাস থেকে এভাবে ক্লিক করি তাহলে দেখুন 1 2 3 4 5 6 ধারাবাহিকভাবে আমাকে লিখে দিচ্ছে। আমার কিন্তু লিখতে হচ্ছে না, শুধু ড্রাগ করতেছি, আমার অটো চলে আসতেছে।
এটা হলো এখানকার সুবিধা। আবার চাইলে চাইলে আমরা এগুলা যখন অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্ট আমি দেখতেছি, তাহলে আমরা এই যে ডেটা কিন্তু প্রবেশ করাতে পারলাম। এরপরে এখানে যদি আমরা নেমের জায়গায় আমরা নাম যদি লিখি, এখানে আমরা নাম লিখতেছি, তাহলে এই যে নামগুলা লিখলাম, এটার আবার এখানে যদি রোল লিখি, রোল আমরা এভাবে রোল লিখতে পারি। আবার যদি ফোন নাম্বার লিখি, ফোন নাম্বার লিখতে গেলে আবার এখানে আমাদেরকে বুঝতে হবে, আমরা জিরো যদি দেই, এই যে জিরো কিন্তু দেখাচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদেরকে জিরো যেন দেখায় সে ব্যবস্থা করতে হবে। করার জন্য আমরা কি করব, এখান থেকে যদি যাই, এই যে ফরম্যাট সেল, এখান থেকে আমরা এই যে নাম্বার যদি যোগ করে দিই, নাম্বারটা কিভাবে আসে, নাম্বার থাকলে এই যে সামনে জিরো আসবে না। আমরা যদি এটা কি করে দেই, জেনারেল বা টেক্সট করে দেই, তাহলে যদি আমরা এখন যদি জিরো দেই, 0 1 2, এই যে জিরো কিন্তু সরেনি, জিরো এখনো দেখা যাচ্ছে, এই যে জিরো দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে আমাদের স্লাইডে যদি যাই, তাহলে আমরা সেলে ডেটা প্রবেশ করাতে পারবো। আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হলো আমরা যদি কোনো ফর্মুলা ইউজ করি বা যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই, তাহলে অবশ্যই আমার এই ডেটাগুলো কি ফরম্যাটে লাগবে, ডেটাগুলো নাম্বার ফরম্যাটে লাগবে। যোগ করতে চাইলে আমাকে নাম্বার ফরম্যাটে লাগবে। এই আতিককে কিন্তু এই 10-এর সাথে যোগ করা সম্ভব না, বা এই ফোন নাম্বারকে কিন্তু যোগ করা সম্ভব না। তাহলে আমাদেরকে যোগ করতে হলে অবশ্যই সবগুলা নাম্বার লাগবে, টেক্সট কিন্তু আমরা যোগ করতে পারবো না। এখন আসি আমরা যোগ করব কিভাবে। যোগ করার সময় আমরা যে সেলে আসি, এই সেলে যাওয়ার পরে সমান সমান চিহ্ন দিলে আমাদের ফর্মুলা স্টার্ট হয়ে যাবে। কি ফর্মুলা স্টার্ট হবে, আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে লেখা আসছে ই, এটার পরিচয় কি আমরা জানলাম যে ই, আর এদিক থেকে যদি ধরি 7, তাহলে E7। আমরা যদি যোগ করি, কি যোগ করব, E7 আছে, তাহলে তারপরেরটা কি E8, এই দুইটা আমরা যোগ করব। এখন যদি যোগ করব, এখন যদি আমরা ইন্টারপ্রেস করি, তাহলে এখানে যোগ দেখানোর কথা, কিন্তু আমাদের এই দুই সেলে কোনো ডেটা নাই, যার জন্য দেখাচ্ছে না। আমরা যদি এখানে 10 লিখি, এখানে 10 চলে আসছে। আমরা যদি এখানে আরো 10 লিখি, তাহলে এখানে 20 চলে আসছে, তার মানে যোগ কাজ করছে। আচ্ছা, আমরা এগুলা আরো পরে দেখব। আমি শুধু ডাটা কিভাবে আমরা ইনপুট করতে পারি সেই বিষয়টা দেখলাম। এখানে ফর্মুলা আছে, ফর্মুলা তুলে দিলাম। আচ্ছা, এরপরে যাই। তাহলে ডেটা সেলে কিভাবে আমরা প্রবেশ করাবো, আমরা যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, বিভিন্ন ফর্মুলা ইউজ করতে পারি, বিভিন্ন লেখা আমরা যদি বড় লেখা লিখতে চাই, ধরেন আমরা কোনো লেখা বড় করে লিখবো, বা এখানে আরেকটা বিষয় বলি, যেমন ধরেন আমরা এখানে নাম্বার, নাম্বার, নাম, রোল এটা লিখছি। এখন আমরা চাই যে এর উপরে আমাদের কিছু প্রয়োজন, কিছু লেখার প্রয়োজন, তাহলে তো আমি যেতে পারতেছি না। তাহলে এখানে দেখেন, এই যে তীর চিহ্নটা যদি খেয়াল করেন, এখানে গেলে হবে না, কিন্তু এই যে একের উপরে চাপ দিলে গেলে অটো এটা সিলেক্ট হচ্ছে। এটা আমি যদি ক্লিক করি, করে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করি, এই যে ইনসেট আছে, আমরা যদি ইনসেট করি তাহলে এই যে উপরে ইনসেট হয়ে গেল। আরো যদি ইনসেট করতে চাই তাহলে ইনসার্ট হয়ে গেল। এভাবে আমরা চাইলে অনেক ইনসার্ট করতে পারবো। আবার যদি আমরা মনে করি যে না, আমরা অনেক ইনসার্ট করব, মানে এই তিনটা আরো উপরে তিনটা ইনসার্ট করতে চাই, তাহলে তিনটা সিলেক্ট করে যদি আমরা ইনসার্ট করি, তাহলে উপরে আরো তিনটা ইনসার্ট হলো। এরপরে যদি আমরা মনে করি যে আমরা এখানে ধরেন কোন লেখা লিখবো, যেমন আমরা যদি লিখি আহ জমিয়ত রুব্বানে আহলে হাদিস বাংলাদেশ, এটা লিখলাম। এখন যদি বাইরে ক্লিক করি, আমার লেখাটা কিন্তু ছোট হয়ে গেছে, আবার লেখাটা কিন্তু আমার এই সেলে আছে, এই সেলে কিন্তু আবার দেখা যাচ্ছে। এটা যদি আমরা পুরোপুরি দেখতে চাই, তাহলে আমরা এইখানে যা, এই যে এদিকে এই যে উপরে যা যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, পুরো লেখাটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই ফোন নাম্বার, রোল, নেম, এই সবগুলোর উপরেই এই লেখাটা আসুক। তাহলে আমরা এখান থেকে যদি ডিলিট করি কিছু, এই 3 লাইন রাখতে চাই, যে এই এই 3টা লাইনের মধ্যে এই লেখাটা আসুক, তাহলে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আসতে পারে, অথবা এই যে এখানে আছে, এই যে মার্জ, এই অপশনটা মার্জ সেল, এই যে মার্জ হয়ে গেল সব। এখন এই লেখাটা আমরা বড় করতে পারি, আমরা যদি হোমে যাই, লেখাটা এই যে বড় করতে পারি।
বড় হয়ে গেল। তাহলে আমরা চাচ্ছি যে এখানে অতিরিক্ত হয়ে গেছে, আমরা এই অতিরিক্তটা ডিলিট করে দেবো। তাহলে এখানে গেলে এই যে ডিলিট অপশন আছে, আমরা ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, আবার এখানে আরেকটা বিষয় আমরা বলি যে আমরা যদি পুরা শীটটাকে সিলেক্ট করতে চাই, তাহলে এই যে কর্নারে এখানে ক্লিক করলে পুরা শীটটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আশা করি আমরা ডেটা যদি কোনো জায়গায় ইনসার্ট করতে চাই, আমরা যদি আহ, কোন ধরনের ডেটা আমরা যদি, সেটাও আমরা সিলেক্ট করতে পারি। যে এটা সিলেক্ট করে এখানে চাপ দিলে যে ফরম্যাট সেলে গেলে আমাদের জেনারেল আসবে, নাম্বার আসবে, কারেন্সি আসবে। কারেন্সি বললে কি হবে, আমাদের এখানে ডলার চিহ্ন আসবে লেখার আগে, তার মানে বুঝবে যে এটা কারেন্সি। তারপরে অ্যাকর্ডিং হতে পারে, ডেট হতে পারে, টাইম হতে পারে, আরো অনেক ধরনের লেখা হতে পারে। আমরা যদি ডেটে দেই কোন কলামে, তাহলে এর ভিতরে যা দিব আমরা সব কি হয়ে যাবে, ডেট ফরম্যাটে হয়ে যাবে। আমরা এখানে যত কলাম দেব সব কি হয়ে যাবে, ডেট হয়ে যাবে। আমি এই যে ডেটে যদি দেই, তাহলে ডেট কোন কিভাবে আসবে, এভাবে যদি আসে, তাহলে এই যে আমার এখানে যদি আমি লিখি 1/2/25, তাহলে আমার কি হলো, 1 ফেব্রুয়ারি 2025। আবার যদি আমরা এখানে ধরেন আমরা মাস জানি না, ধরেন কোনো মাসের নাম জানি না, এরকম একটা মাস যেমন 7, এখন যদি দেই 7 মানে কি, জুলাই, অটোমেটিক চলে আসতেছে। আবার যদি আমরা এইখানে ক্লিক করে নিচের দিকে যাই, তাহলে দেখেন 1 2 3 4 ধারাবাহিকভাবে ডেট ইনক্লুড হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু লিখতে হচ্ছে না প্রত্যেকটা, আমি শুধু বলে যাব, আপনারা শুধু শুনে যাবেন, তা তো হয় না। বুঝতে পারছেন কি আপনারা? জি আছেন জি। আমার সাথে? আচ্ছা। আচ্ছা, এবার আসি আমরা লেখা টাইপ ও ফরম্যাটিং। এটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখে ফেলছি। এখন শুধু আমি যেই চারটা লিখছি, এটা একটু ফরম্যাটিংটা করি। ফরম্যাটিং আমি মোটামুটি করছি। এরপরে আমরা চাচ্ছি যে এই যত লেখা আছে সব লেখা এই যে এখান থেকে মিডলে আসুক। এই যে মিডলে আসছে, আমরা চাচ্ছি যে লেখাটা বোল্ড হোক, বোল্ড করতে পারবো। আমরা চাচ্ছি এই রো এর এতটুক জায়গায় একটু কালার হোক। আমরা যদি কালার দিতে চাই, তাহলে এই যে এখান থেকে আমরা লেখাগুলো কালার দিতে পারি। আবার যদি এখানে যাই, তাহলে আমাদের শেলটা কালার হবে। এই যে এতটুক জায়গা কালার হয়ে গেল। আবার আমরা যদি চাই যে এই জায়গাগুলোতে কালার দেব, তাহলে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এভাবে আমরা কালার সিলেক্ট করে কালার দিয়ে দিতে পারি। এই জায়গাটুকু আমরা কালার করতে পারি। আচ্ছা, এখানে আমি এটুক মুছে দিচ্ছি। এরপর আরেকটা বিষয় বলি, আমরা আমরা যেটা ঝামেলায় পড়বো সেটা হলো, আমরা যদি এখানে কিছু লিখি, লেখার পরে ইন্টার চাপ দিলে উম, নিচেরটায় চলে যাবে, ইন্টারে দিলে আমরা নিচেরটায় চলে যাব। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা এই এক লাইনেই দুইটা লিখবো। একটা লাইনে আমরা মানে একই সেলের মধ্যে দুইটা লাইন লিখবো। সেটা কিভাবে লিখবো, আমরা অল্টার চাপ দিয়ে ধরেন এক লাইন লিখলাম, লেখার পরে অল্টার চাপ দিয়ে ইন্টার চাপ দিলে নিচের লাইনে আবার লেখা যাবে, তার মানে দুই লাইন লেখা যাবে। হ্যাঁ, তাছাড়া যদি আমরা এমনি চাপ দিই, তাহলে কিন্তু দুই লাইন লেখা সম্ভব না। চাপ দিলেই নিচের লাইনে চলে যাবে, এই একটা সমস্যা আমরা পড়ি, সেটা আমি দেখাই দিলাম। এরপরে আমরা আরেকটা বিষয় দেখি যে আমরা যদি চাই যে এই জায়গাগুলো কিন্তু আমরা ছোট বড় করতে পারি। এই যে জায়গাগুলো আমরা ছোট বড় করতে পারি। এই যে এখানে গেলে চিহ্নটা, এখানে যে আবার টানাটানি করলে কিন্তু হবে না। এই যে লেখাটা আছে, এই লেখার মধ্যে মাঝখানে এভাবে আমরা টেনে লম্বা ছোট করতে পারি। আবার আমরা যদি চাই যে এই যে অপশনটা আছে, এই অপশনটা আমার প্রয়োজন নেই, আমি দেখাবো না, তাহলে আমরা এখান থেকে যদি আমরা এই যে হাইটে যাই, তাহলে ইটা হাইট হয়ে গেছে, দেখেন। আবার যদি এটা বের করতে চাই, তাহলে এখান থেকে আনহাইটে গেলে, এই যে আনহাইটে গেলে এখানে যদি যাই, এই যে ইটা চলে আসছে। আনহাইটে গেলে আবার এটা চলে আসছে। আমরা চাচ্ছি না যে দেখাই। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা ফরম্যাটিং করার সময় আমরা লেখালেখি, এই এই লেখাগুলো ফরম্যাট কিভাবে করছিলাম, যে হোমে যায় এই লেখাটা, ধরেন আমার লেখাটা সিলেক্ট করা আছে বা লেখাটা লিখছি, এই লেখাটাকে আমি ফরম্যাট করব। ফরম্যাট করার জন্য আমরা ফরম্যাটিং যে টুল আছে, যেমন এই লেখাটা আমি মিডিলে করতে চাচ্ছি, লেখাটার সাইজ বড় করতে চাচ্ছি, ছোট করতে চাচ্ছি, এগুলা কিন্তু আমরা দেখে ফেলছি, এগুলো আমি দেখাইতে চাচ্ছি না।
আবার আমরা চাইলে এখান থেকে কিন্তু এই যে অটোমেটিক এখানে অনেক সিস্টেম দেওয়া আছে, আমরা চাইলে এই সিস্টেমগুলোও ইউজ করতে পারি। কালারিং এর যে সিস্টেমগুলো আমরা এখান থেকে একটু দেখলে আমরা পারবো। আচ্ছা, এরপরে আমি আগাচ্ছি। যে যে বিষয়গুলো আমাদের জানা সেই বিষয়গুলো আমরা দেখবো না, এরপরে যে আমরা ফর্মুলা পরিচিতি, আমরা ফর্মুলা কিভাবে ইউজ করব সেই বিষয়গুলো আমরা দেখব। ফর্মুলা পরিচিতি, অটো সাম এবং ফিল হ্যান্ডেল, আমরা ফিলগুলা কিভাবে হ্যান্ডেল করব সেই বিষয়গুলো দেখব। ফিল হ্যান্ডেল বলতে আমরা যেই প্রত্যেকটা ফিলের মধ্যে ক্লিক করতেছি, ফিলগুলা কিভাবে আমরা হ্যান্ডেল করব। আচ্ছা, এখন আমরা ফর্মুলাতে যাই। আমরা এটা একটু ছোট করে দেই এখানে। আহ ঠিক আছে, রোল, আমরা ফোন নাম্বারটা না রেখে আমরা ফোন নাম্বারটা জেনারেল করে দিই। ফরম্যাট জেনারেল। আচ্ছা, এছাড়া আমরা আরেকটা এখানে যদি আরেকটা মার্জ করি। আচ্ছা, মার্জ ছুটে গেল। আচ্ছা, আবার মার্জ করি। এই যে মার্জ করলাম। এখন আমরা এখানে চাচ্ছি ফোন নাম্বারের পরে পরে একটা বিষয় আসুক, যে রেজাল্ট বা ফলাফল। ফলাফল আর একটা বিষয় ঘর রাখি আমরা। আচ্ছা, এখান থেকে আমি একটু, আচ্ছা, এটা একটু বড় করি। এখানে ফলাফল আছে, তাহলে বিষয় রাখা দরকার। তাহলে আমরা এইখান থেকে যদি একটা ইনসার্ট করি, এই যে পাশে ইনসার্ট হলো। আমরা এখানে আমরা সাবজেক্ট রাখি, বিষয় রাখলাম। এখন এই কালার গুলো আমার প্রয়োজন নাই, নো কালার করে দিই। বিষয় ধরেন এখানে আমি লিখলাম বাংলা, তারপরে এখানে লিখলাম উম, ইংরেজি, তারপরে লিখলাম গণিত। আমি তিনটাই লিখলাম। এখন আমরা চাচ্ছি এই যে তিনটা বিষয়ে বাংলাতে একজন 70 পেল, ইংরেজিতে ধরেন 80 পেল, গণিতে ধরেন 90 পেল। এখন সে মোট কত নাম্বার পেল? এখন যদি আমরা যোগ করতে চাই, অর্থাৎ ফর্মুলা অ্যাড করতে চাই, তাহলে ধরেন আমি এই ফিল্ডে লিখলাম আহ, মোট মোট লিখলাম, বা মোট সমান সমান দিতে পারি। আচ্ছা, এখন ধরেন এখানে মোট কত পেলো, আমরা যদি এটা যোগ করতে চাই তাহলে আমরা কি করব? সমান সমান চাপবো। সমান সমান চাপ দিলে আমার ফর্মুলা অ্যাক্টিভ। এখন আমরা এটাতে ক্লিক করলাম, তার মানে এটা সিলেক্ট হয়েছে। যোগ, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। আবার এটাতে ক্লিক করে মানে যোগ দিয়ে এটাতে ক্লিক করলাম, তার মানে কি এটার পরিচয় কি আমরা যদি জানতে চাই, G5, এই যে G5 আসছে, এটা যদি কি, এটা হলো G6, এটা হলো G7। এখন যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে 240 নাম্বার অটো যোগ হয়ে গেছে। এটা গেল একটা সিস্টেম, আমরা এটা নর্মালি যোগ করে ফেলছি। এখন যদি আমরা চাই যে হ্যাঁ, এটা তো এই সবগুলো তো যোগ করছি, আমরা চাচ্ছি যে এই মোট সহ আমরা এখানে একটা যোগফল দেখতে চাই, তাহলে আমরা অন্যভাবে ফর্মুলা অ্যাড করতে পারি। ইকুয়াল টু দেওয়ার পরে যদি আমরা এখানে লিখি সাম, SUM, এখানে যখন আমরা লিখবো দেখেন আমাকে অনেক সাজেস্ট করতেছে। সাম লেখার পরে আমরা এই সামের উপরে ক্লিক করব। হুম, ক্লিক করলে আমার ফর্মুলা অ্যাড হয়ে গেছে। এখন আমি কিন্তু যোগ করছি এর আগেও, কিন্তু এখন আবার যোগ করতেছি এটা ফর্মুলা দিয়ে। কিভাবে? আমি যদি এখন এটাতে ড্রাগ করে এভাবে সিলেক্ট করি, তাহলে কি লিখছে? G5 থেকে G7, মাঝখানে কি চিহ্ন দিছে? মাঝখানে একটা চিহ্ন দিয়ে বুঝাইছে যে G5 থেকে G7 পর্যন্ত, মানে G5 থেকে শুরু হবে G7 পর্যন্ত। এর মাঝে যদি আরো আসে তাহলে সেগুলোও কি করবে? যোগ করে দিবে। এখন ধরেন আমি এই যে ফর্মুলাটা ক্লাস দিয়ে শেষ করে দিলাম। তাহলে এখন আমার এখানে 80 আছে, এখানে গণিত আছে। আমি যদি চাই যে এখান থেকে আর একটা কলাম ইনসার্ট হোক, হয়ে এখানে ধরেন আমি লিখলাম আরবি। আরবিতে সবসময় কম নাম্বার পায়, আমি বেশি দিলাম, ধরেন 95। তাহলে 95 দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? এখানে যোগ হয়ে গেছে। আবার যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে আমার ফর্মুলাটা দেখব কি,
ফর্মুলা কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা দিছিলাম কি G5 থেকে G7, এখন কি দেখাচ্ছে G5 থেকে G8। তার মানে G5 থেকে G8 এর মাঝখানে যত আছে সব কি আপডেট হয়ে গেছে। আরো যদি আমরা এখানে কোনো কলাম ধরেন আমি আরো এখানে অ্যাড করলাম, এই যে ইনসার্ট থেকে আরো অ্যাড করলাম, এখন এটা যদি ক্লিক করি এখানে কিন্তু আসেনি, উপর থেকে কিন্তু আসেনি। আমি যদি মাঝখানে যোগ করি, অর্থাৎ এই যে গণিত আছে গণিতের উপরে যোগ করি, এই যে গণিতের আরবির উপরে যোগ করছি, আমি আরো আরো একটা যদি যোগ করি, সব কিন্তু এখন এই যে আপডেট হয়ে গেছে। এখানে থাকার কথা কত, G5 থেকে G8 পর্যন্ত থাকার কথা, আমরা কিন্তু তাই এখানে লিখছিলাম বা তাই এখানে ফর্মুলায় ছিল। এখন যদি ক্লিক করি কি লেখা আসছে, G5 থেকে G10 পর্যন্ত দেখাচ্ছে। তার মানে এটা অটো আপডেট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দুইটা বিষয় শিখলাম। একটা হলো আমরা ইকুয়াল টু চাপ দিয়ে আমরা যে সেলে ক্লিক করব, সেই সেলের সাথে যতগুলো আমরা যোগ চিহ্ন দিব সব সব যোগ হয়ে যাবে। এভাবে যদি আমরা যোগ করি তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা হলো আমার এর মাঝখানে যদি কোনো সেল তৈরি হয় তাহলে এখানে যোগফলটা দেখাবে না। আর যদি আমরা এভাবে সাম ইজিক্যাল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, যেই সেল থেকে শুরু করছি সেই সেল থেকে আর যেই সেলে শেষ করব সেই সেল লিখে শেষ করি, তাহলে কি হবে, এটা অটো ইন্টিগ্রেট হয়ে যাবে বা অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে, আপনাকে আপডেট করার প্রয়োজন নাই। এটা গেল যোগের ক্ষেত্রে। একইভাবে আমরা বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, সব কিছুই এখানে করা যাবে। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ, যোগ দেখলাম। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো তো? শুনতে পাচ্ছেন আমাকে? জি। আমরা ফর্মুলা অ্যাড করতে পারবো, যোগ করতে পারবো। জি। জি ইনশাল্লাহ। আচ্ছা। জি ইনশাল্লাহ। আচ্ছা, বিয়োগ গুণ ভাগ একই প্রক্রিয়া, একই প্রসেস। আমরা যদি এদিকে যাই, যদি গুণ মানে যদি অ্যাভারেজ বের করতে চাই, যেমন আমি এখানে আরো বিষয় লিখি। আর কি বিষয় আছে, বাংলা ইংরেজি অঙ্ক লিখলাম, এরপর কি ইতিহাস, ইতিহাস। আর কি আছে, আহ ফিকা, না ফিকা। তাহলে এই যে বিষয় দুইটা অ্যাড করলাম। আমরা চাচ্ছি যে অ্যাভারেজ বের করব, আমরা চাচ্ছি অ্যাভারেজ বের করব। তাহলে এখানে বুঝতেছেন কি না শুধু এমনিতেই সময় নষ্ট করতেছেন? জি শোনা বুঝতেছি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনটা মনে হচ্ছে হ্যাঁ, শেয়ারই হয়ে গেছে। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি আবার যাচ্ছি। তাহলে আমরা এখানে কি করছি, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এখানে আমরা যোগ করছি। আমরা চাচ্ছি যে যোগ না, আমরা অ্যাভারেজ বের করব, অর্থাৎ গড় বের করব। আমরা কি বের করব, গড় বের করব। তাহলে আমরা গড়ের জন্য কি সমান সমান দিয়ে গড়ের, গড়কে আমরা কি বলি, অ্যাভারেজ, না? এই যে অ্যাভারেজ, এই যে অ্যাভারেজে যদি আমরা ক্লিক করি এই যে অ্যাভারেজ চলে আসছে। তাহলে আমরা কোন থেকে অ্যাভারেজ করতে চাচ্ছি, আমরা অ্যাভারেজ করতে চাচ্ছি এইখানে ফাইভ জি ফাইভ থেকে, আমরা অ্যাভারেজ করতে চাচ্ছি যে G5 থেকে আমরা কত পর্যন্ত, G9 পর্যন্ত অ্যাভারেজ বের করব। এই যে অ্যাভারেজ অটো এখানে চলে আসছে, তার মানে যত মার্ক পেয়েছে তার থেকে গড় কত পাইছে এখানে অটো চলে আসছে। এখন যদি আমরা আরো মার্ক বাড়াই, যেমন ইতিহাসে যদি আমরা মার্ক বাড়াই, যেমন এখানে যদি আমরা 65 করি, তাহলে কিন্তু, আচ্ছা আমি যদি 80 করি, কি গড় কাজ করতেছে না? ও একটা আসছে, হ্যাঁ এই জন্য দেখাচ্ছে না। আমরা এখান থেকে আরো যুক্ত করি। আহ, এই যে এভারেজ, এখানে কিন্তু আবার আরেকটা বিষয় দেখাচ্ছে যে কিভাবে আমরা এভারেজটা নির্ণয় করব। এই যে এখানে দেখাচ্ছে এভারেজ নাম্বার, মানে কোন নাম্বারটা এভারেজ হবে সেটা কমা দিয়ে দিয়ে সবগুলো আসবে। আমরা যদি এটা এভাবে করি, কি বলছে, 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, এই যে 2 নাম্বার,
মানে 1 নাম্বারটা সিলেক্ট করলাম, এটা 1 নাম্বার। তারপরে এই যে কমা দিলাম, কি জি কমা এটা, এভাবে আমরা কি করতে পারি, এই যে কতগুলো ঘর আমরা এভাবে অ্যাড করতে পারি। অথবা যদি আমাদের ঘর শেষ হয়ে যায় তখন আমরা কি করব, ঘর ধরেন শেষ, তাহলে আমরা কি করব, এর মাঝখানে এই যে এইখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট তো আছেই, এখানে এই যে নাম্বারগুলোর মধ্যে, এই যে নাম্বারগুলোর মধ্যে এখানে কিন্তু দেখাচ্ছে যে কি করতে হবে আমাদের, নাম্বারগুলোর সাথে এখানে আমরা যদি থার্ড ব্র্যাকেট ইউজ করি, কি ব্র্যাকেট, থার্ড, একটাতে যদি ক্লিক করে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, এই ব্র্যাকেটটা, এই যে থার্ড ব্র্যাকেট, এটা ইউজ করি, তারপরে এখানে আবার থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, এটা আমি কেটে দিলাম, এগুলো কেটে দিলাম। এখন এখানে কি হবে, কমা, কমা দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি এভাবে দেই, তাহলে কি হবে, এই যে এখান থেকে যদি ধরি, তাহলে এই যে দেখেন, এই যে এখান পর্যন্ত কি হয়েছে, G5 থেকে G10 পর্যন্ত, এটা কেটে দিই, এটা লাগবে না, G10 পর্যন্ত চলে আসছে, কিন্তু আমরা কি করছি, সব কিন্তু এখানে সব চলে আসছে। এখন যদি যাই, মানে আহ, কি হলো, আচ্ছা, হ্যাঁ, এখন যদি আমি ইন্টারপ্রেস করি, আচ্ছা ফর্মুলাতে হয়তো ঝামেলা আছে, আচ্ছা দাঁড়ান, একটু আন্ডু করি, ফর্মুলাটা ডিলিট করে আবার লিখি, ইজিক্যাল টু, তারপরে কি অ্যাভারেজ, এ ভি, এই যে অ্যাভারেজ, অ্যাভারেজের সিস্টেম কি, এইখানে ধরেন ক্লিক করলাম, এই যে আসলো আসলো আসলো, এই পর্যন্ত আসলো। এখন যদি আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, ইন্টার দেই, তাহলে অ্যাভারেজটা চলে আসবে। অ্যাভারেজ কত পাইছে, এই যে আমার এটাও সিলেক্ট হয়ে গেছে, এই জন্য আর কি ঝামেলা হয়েছে। আমি আবার সূত্রে যাই, যাওয়ার পরে আমরা এই যে 11-র কাছে আমরা 10 করে দিই, 10। এখন তাহলে আমার এই পর্যন্ত আসছে, এখন ইন্টার চাপলে কত, 80। আমরা যদি অ্যাভারেজ বাড়াইতে চাই, তাহলে এই যে 70-কে যদি 80 করে দেই, অ্যাভারেজ বেড়ে গেল। 65-কে যদি 70 করে দেই, তাহলে অ্যাভারেজ বেড়ে গেল। আবার যদি 90-কে যদি আমরা 60 করে দেই, তাহলে অ্যাভারেজ কি হলো, আবার কমে গেল। তার মানে কি, আমরা অ্যাভারেজ মানে যোগ করতে পারতেছি, আবার গড়ও বের করতে পারলাম। আমরা যদি গুণ করতে চাই, তাহলে কি আমরা গুণও করতে পারবো, আমরা যদি ভাগ করতে চাই, তাহলে আমরা কি ভাগও করতে পারবো। তাহলে ভাগ করব কিভাবে, আমরা একই সিস্টেমে সমান সমান দেব, সমান সমান দেওয়ার পরে আমরা যে সেলকে গুণ করব, এটা ক্লিক করব, গুণ চিহ্ন দেব, পরেরটা ক্লিক করলেই কি হয়ে যাবে, এই দুই সেল গুণ হয়ে যাবে। আমি যদি এখানে 5 দেই, 5, আবার যদি 5 দেই, তাহলে ইন্টার চাপ দিলে 5 5-এ 25। আমরা যদি বিয়োগ করতে চাই, একই ফর্মুলা, এখান থেকে যদি আমরা বিয়োগ চিহ্ন দেই, তাহলে কি 5 থেকে 5 বিয়োগ হয়ে যাবে। এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যদি করতে চাই, এখানে এই যে ভাগ চিহ্ন যদি দেই, এভাবে এই যে ভাগ চিহ্ন দিলে কি হয়ে যাবে, ইন্টার চাপলে ভাগ হয়ে যাবে। আশা করি ফর্মুলাগুলো ব্যবহার করা বুঝতে পারছেন। অথবা আমরা অটো সাম সিস্টেম আছে, বা অটো সাম যেটা আমি দেখাইলাম, সিলেক্ট করে ড্রাগ করে আনা, এছাড়াও আমাদের ফর্মুলা হ্যান্ডেল করার জন্য এই যে সামের এইখানে ফর্মুলা, এই যে অ্যাভারেজ, ম্যাক্স, মিনিমাম, মিনিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, এগুলার জন্য ফর্মুলা এখানে দেওয়া আছে। আমরা আস্তে আস্তে আগাইলে আরো বুঝতে পারবো। বুঝতে পারছেন কি এতটুকু সবাই? জি জি। আলহামদুলিল্লাহ। জি জি। জি ভাই, বুঝেছি। ও, অনেক সহজ বিষয়, হয়তোবা আমি বুঝাইতে কষ্ট হতে, মানে আপনাদের বুঝতে কষ্ট হতে পারে আমার বুঝানো, তারপরে আমি চেষ্টা করতেছি। তার মানে আমি এই যে এটা দেখলাম, যোগ করতে পারছি, অ্যাভারেজ বের করতে পারছি। এখন আসেন মিনিমাম ম্যাক্সিমাম, একই সিস্টেম, একটা ফর্মুলা যদি আমরা বুঝি, তাহলে সব ফর্মুলাই আমরা বের করতে পারি। এই যে অ্যাভারেজ কিন্তু আমরা এভাবে বের করছি, এটা দেখে ফেলছি। এখন মিনিমাম ম্যাক্সিমাম আমরা কিভাবে বের করব, অর্থাৎ মানে
আমাদের যতগুলো নাম্বার আছে এর মধ্যে সবচেয়ে কম নাম্বার পাইছে কোনটায় আর সবচেয়ে বেশি নাম্বার পাইছে কোনটায়, এটা যদি আমরা নির্বাচন করতে চাই তাহলে আমরা কি করব, ম্যাক্স, এই যে ফর্মুলা কি, ইজিক্যাল টু ম্যাক্স, এই যে সেলের নাম্বার, সেল নাম, সেলের যে নাম্বারটা আছে এই নাম্বারটা কোথা থেকে কোন পর্যন্ত। আবার মিনিমাম যদি আমরা বের করতে চাই তাহলে এটা দিলেই হয়ে যাবে। জাস্ট আমরা ধরেন এখানে আমরা ম্যাক্সিমাম বের করব, সর্বনিম্ন না, ম্যাক্সিমাম হলো সর্বোচ্চ আর সর্বনিম্ন, উচ্চ আর সর উম, সর্ব সর্বনিম্ন, নিম্ন, সর্বনিম্ন, এই দুইটা আমরা বের করব কিভাবে আমরা শিখলাম। ইজিক্যাল টু দেব, দেওয়ার পরে কি লিখব, আমরা সর্বোচ্চ বের করব তার মানে ম্যাক্সিমাম, ম্যাক্স, এই যে ম্যাক্স লেখা আছে, ম্যাক্স থেকে, এখান থেকে শুরু হবে, এম এ, এই যে ম্যাক্স কোথা থেকে শুরু হবে, এখান থেকে এই পর্যন্ত, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, বেশি হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিলাম। তার মানে এখানে যতগুলো নাম্বার আছে আমরা যদি খেয়াল করি এর মধ্যে সবচেয়ে বড় কোন মার্ক, গণিত, এই যে সর্বোচ্চটা চলে আসছে। আমরা যদি মিনিমাম বের করি তাহলে সমান সমান দেব, কি লিখবো, এই যে মিনি, অর্থাৎ মিনিমাম, এটাতে ক্লিক করব, কোথা থেকে, এখান থেকে এই গণিত পর্যন্ত, এর মধ্যে সর্বনিম্ন পেয়েছে কোন মার্ক, সর্বনিম্ন কোনটা, আমরা কিন্তু জানি না যে সর্বনিম্ন কোনটা, আমরা ইন্টার দিলাম, সর্বনিম্ন কত, 60। আমরা যদি খেয়াল করি এদিক থেকে যদি দেখি, আরবিতে সর্বনিম্ন 60 পেয়েছে, বুঝতে পারছেন। তার মানে আমরা কোন ছাত্র সর্বোচ্চ কত মার্ক পেলো, সর্বনিম্ন কত মার্ক পেলো, এই বিষয়গুলো কিন্তু বের করতে পারবো। একজন ছাত্রের রেজাল্ট শিট আমরা কিভাবে তৈরি করব সেগুলো আমরা, মানে আমি শুধু ফর্মুলাগুলো দেখাচ্ছি, আমরা হয়তোবা আরো একদিন যদি সময় পাই তাহলে আমরা ফরম্যাটিংটা পুরা একটা ছাত্রর রেজাল্ট শিট কিভাবে আমরা বের করব সেটা আমরা দেখলে বা নিজেরা প্র্যাকটিস করলে আমরা পারবো আশা করি। আমি শুধু ফর্মুলাগুলো দেখালাম, তাহলে সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম। আচ্ছা, আমাদের সময় শেষের দিকে। আচ্ছা, এবার যদি দেখি সেল রেফারেন্স, ডেটা সাজানো ও ফিল্টারিং, এগুলো আমরা দেখাচ্ছি। ফেল সেল রেফারেন্স, আমরা যদি রেফারেন্স যুক্ত করতে চাই, ডেটা সাজানো তো আমরা বুঝতে পারছি, ডেটা আমরা কিভাবে সাজাতে পারি, ডেটা আমরা ছোট থেকে বড় করতে পারি, বড় থেকে ছোট করতে পারি, এই যে এ জেড সাজাতে পারি, জেড এ সাজাতে পারি, এগুলো আমরা এই যে ফিল্টার থেকে আমরা ডেটা খুঁজতে পারি, শর্টিং করতে পারবো। ফিল্টার থেকে, ফিল্টার কোথায় পাবো, আমরা ধরেন এখানে ক্লিক করে এই যে রাইট বাটন ক্লিক করলে, আহ, আচ্ছা এখান থেকে ফিল্টার, এখানে মনে হয় আসবে ফিল্টার অপশন, আচ্ছা আচ্ছা, এই যে ফিল্টার আসছে, এই যে ফিল্টার, এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো, মানে কোন কোন ডেটাটা কোথায় আছে ফিল্টার করা যাবে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, শর্টিং মানে সাজানো, আমরা ছোট থেকে বড় পর্যন্ত বড় করে সাজাতে পারি, আবার বড় থেকে ছোট করে সাজাতে পারি। এরপরে যদি আমরা যাই বেসিক টেবিল তৈরি, আমরা টেবিল তৈরি দেখছি, এখন এখানে বেসিক টেবিল যদি দেখাইতে চাই তাহলে আমরা এটাই যদি সিলেক্ট করি, ধরেন এতটুকু জায়গা আমরা সিলেক্ট করলাম, বা এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটুকু যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করি, এইখানে আমাদের পুরো রোটা দেখাইছে, আমরা এখানে ওকে চাপ দিলেই আমার দেখেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এখানে সুন্দর কি হয়েছে, সুন্দর একটা টেবিলের ডিজাইন তৈরি করে দিছে। আমরা এখানে চাইলে এগুলোর নাম চেঞ্জ করে, এই যে যেমন এখানে নং দিছি, নংটা নিয়ে এসে এখানে দিতে পারি, এই যে নং। আবার এখানে নেমটা যদি এখান থেকে নিয়ে আসি, কপি পেস্ট তো আমরা আগে শিখছি, কন্ট্রোল এক্স দিয়ে কপি কাট করে আর কন্ট্রোল ভি দিয়ে তা পেস্ট করে। আমরা কিন্তু এভাবে এই যে সুন্দর করে কি করলাম, নিয়ে আসতেছি, এই যে নিয়ে এসে কি করলাম, আমরা এখানে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আবার এখানে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম।
এভাবেও কি আমরা সহজে কাজ করে ফেলতে পারি। তাহলে দেখেন এখন কি আমার টেবিলটা কত সুন্দর দেখা যাইতেছে। আমরা কিন্তু একটা ক্লিক করছি, জাস্ট একটা ক্লিক করছি, কি আমরা যতটুক জায়গা সিলেক্ট করছি এই জায়গাটুক একটা ক্লিক করার সাথে সাথে এটা তৈরি হয়ে গেছে। আমরা এটা একটু কালারটা এই লেখাটুক যা লেখা আছে আমরা লেখাটা কি করতে চাচ্ছি, মিডল করে দেই, একটু বোল্ড করে দেই। লেখার কালারটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করি, একটু ও, সাদা আছে, একটু গাঢ় করে দিই। আচ্ছা, সাদাই মনে হয় ভালো লাগতেছে, এখানে সাদা করে দিলাম। আর এইটা মনে হয় একটু গাঢ় করা দরকার, গাঢ় করলে আরো সুন্দর লাগবে। আচ্ছা যাই হোক, এখন আসি আমরা এই যে টেবিলটা নিলাম। আচ্ছা, এটা খারাপ লাগতেছে, আমরা এটা ডিলিট করে দিতে পারি, এই যে এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আরেকটা বিষয়, আমরা কিন্তু পিকচার যোগ করা শিখছি। এখান থেকে যে আপনারা পিকচার যোগ করতে পারবেন, শেপ যোগ করতে পারবেন, এগুলো কিন্তু আগের ক্লাসে আমরা দেখে ফেলছি, এই জন্য আমি এগুলো দেখাচ্ছি না। আবার আমরা এটা থেকে, আচ্ছা আসতেছে, তাহলে আমরা টেবিল তৈরি করা কিন্তু শিখলাম, টেবিল কিভাবে যোগ করা যায়। আবার টেবিল কিন্তু আমরা ডিজাইন করতে পারবো এখান থেকে। এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে টেবিল ডিজাইন, এখান থেকে যদি আমরা ক্লিক করি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আপনারা চাইলেই সেই ডিজাইন একটা ক্লিক করলেই সেই ডিজাইনটা আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, আপনাকে কোনো টেনশন করতে হতেছে না। হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে, আমি এটা দিলাম। আচ্ছা, এরপরে যদি আমি আগাই, তারপরে কি আছে, চার্টের পরিচিতি, চার্ট, পাই চার্ট। আহ আমরা যদি একটু দেখি রেজাল্টটার, একটু পাই চার্টটা যদি করতে চাই, ধরেন সবগুলো সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট থেকে এইখানে মনে হয় চার্ট আছে, দেখেন এই যে চার্ট নামের একটা অপশন আছে, এখান থেকে আমি এই যে পাই চার্টে যাচ্ছি, এখানে ক্লিক করলে এই যে এরকম আসতেছে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন কি দেখাচ্ছে, এখানে যদি কালার ইঙ্গিত করছে বাংলা, তার মানে এই বাংলার কোন কালার, ইংরেজি কোনটা, ইংরেজির কোন কালার, সেটা কিন্তু দেখাচ্ছে। আমরা চাইলে এই যে কোন জায়গায় কোন কালার, এই কালারগুলো কিন্তু এখানে দিয়ে ইন্টিগ্রেট করতেছে। আমরা এটা এই যে চারটা যে নিলাম, চারটা আমরা সরায় দিতে পারি, এখানে দিলাম। দেখেন আমাদের যে এখানে যে আমাদের মার্ক ছিল, এই মার্কের ভিত্তিতে কিন্তু এই চারটা তৈরি হয়েছে। আমরা যদি এখানে বাংলাতে যদি 100 লিখি, বাংলাতে কত লিখছি, 100, দেখেন এই চারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবার যদি এখানে 60-এর জায়গায় যদি এখানে 90 লিখি, তাহলে আরবিতে, আরবি কোথায় আছে, এই যে আরবি, আমরা যদি ইন্টার চাপি তাহলে এই যে আরবি কোনটা, এই যে এই অংশটা। আবার এই জায়গাগুলো আমরা সুন্দর করে কি করতে পারবো, আহ মানে ছোট বড় করতে পারবো। এই যে এই দিক থেকে আমরা এই যে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো, কোনটা কোন দিকে দেখাইতে চাচ্ছি, কোনটা হাইলাইট করতে চাচ্ছি। ধরেন এই যে আরবিটা আমি হাইলাইট করতে চাচ্ছি, আমরা সাইটে নিয়ে যাই, বা আরবির এই সাইটে নিয়ে যাই, আরবি কোন পাশে আছে আমি সেই পাশে নিয়ে যাই, এই যে আরবির পাশে নিয়ে গেলাম, আরবির পাশে, এই যে আরবির পাশে নিয়ে আসলাম। এখন কি এটা আমরা চাচ্ছি যে একটু বড় করে দেখাই যে আরবিটা এত আসছে, তাহলে কিন্তু দেখেন আমরা এটাও কাস্টমাইজ করতে পারতেছি। তার মানে একটা ছাত্র কোন কোন সাবজেক্টে কম পাইছে, অর্থাৎ আমরা যদি সেটা আইডেন্টিফাই করি, যেমন ধরেন আমরা ইতিহাসে আমরা দিলাম 30 পাইছে, ইতিহাসে পাইছে কত, 30, তার মানে ফেল করছে। এই যে এই সাবজেক্টটা এটাতে ফেল করছে, আমরা চাচ্ছি যে এই সাবজেক্টটা যে ফেল করছে সেই সাবজেক্টটা আমরা ইন্টিগ্রেট করে দেখাবো। হ্যাঁ, আমরা ইন্টিগ্রেট করে দেখাইতে পারবো যে এই সাবজেক্টগুলোতে কম পাইছে, ছাত্র কম পাইছে কোন বিষয়গুলা। এছাড়াও চার্টের এখানে যদি যান, আপনারা বিভিন্ন ধরনের 3D মডেল আছে, তারপরে বিভিন্ন মডেল আছে, আপনারা এখান থেকে মডেলগুলো চেঞ্জ করতে পারেন। এই যে এখান থেকে দেখেন এটা আরো সুন্দর লাগতেছে, যে গড় কত, সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, বাংলা কত, আরবি কত, সবগুলো কিন্তু আলাদা আলাদা করে দেখাচ্ছে। এভাবে আমরা চার্ট তৈরি করতে পারি, একজন ছাত্রর মানে গ্রাফ তৈরি করতে পারি, যে হ্যাঁ সে এই ছাত্রটার কোন কোন সাইডটা, যদি এই চিত্রটা যদি আপনি আপনার অভিভাবককে পাঠান বা আপনি কাউকে দেখান, তাহলে সে দেখেই বুঝবে, এই চার্টটা দেখেই বুঝবে যে সে কোন বিষয়ে কেমন দুর্বল না সবল, এটা দেখতে পাবে। আচ্ছা, এটা আমি দেখলাম কি আছে, চার্ট পরিচিতি, সহজ চার্ট তৈরি, আমরা এটা পুরাটা বুঝতে পারছি আশা করি। আপনারা একটু এটা আমি স্লাইডটা দিয়ে দিলে আপনারা পড়ে নেবেন। এবার আসি প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ গত ক্লাসে আমরা দেখছি প্রিন্ট কিভাবে করে, আজকে আর দেখালাম না, সময় আমাদের শেষের মধ্যে। এখান থেকে এই যে প্রিন্টে গেলে প্রিন্ট প্রিভিউ আসবে, এই যে প্রিন্টের প্রিভিউ আসবে। প্রিভিউয়ের সময় আপনাকে খেয়াল করতে হবে, এই যে এখানে একটা ঝিরি ঝিরি দাগ দেখা যাচ্ছে,
এই দাগ থেকে A4 সাইজ। তাহলে তার মানে আমি এই লেখাটা এটা যদি এখানে নিয়ে আসি, তাহলে এখন প্রিন্টে দেখেন, আমি যদি দেখি এই যে প্রিন্টে আসবে এখন সুন্দর মতো। এখন যদি কন্ট্রোল P দিলেও এই যে প্রিন্ট আসবে, এই যে প্রিন্টে এভাবে দেখাবে। তার মানে আমরা যে কাজ করব সেই কাজটা প্রিন্টে কিভাবে দেখায় সেটাও আমরা করতে পারবো। আশা করি বুঝতে পারছেন সবাই। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারছি উপস্থাপন করেছি। কোনো সমস্যা থাকলে আমাকে এখন জিজ্ঞেস করতে পারেন, লাইভে দেখায় দেব। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করেন, অন্য কোনো বিষয়ে জানার থাকলে বা ভাই এই ক্লাস রিলেটেড। অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেন। জি জি, অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। আহ, আমি ব্যক্তিগতভাবে এই ক্লাসটা করার জন্য অনেক উৎসাহী ছিলাম, কারণ আমার কিছু কিছু গ্যাপ বা দুর্বলতা ছিল। তো আলহামদুলিল্লাহ বা অনেকটাই ক্লিয়ার হয়েছি, যদিও অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো রয়ে গেছে। ইনশাল্লাহ আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে যে আগামী ক্লাসে যেন আমরা একটা পূর্ণ চার্ট তৈরি করতে পারি। চার্ট বলতে পূর্ণ হিসাব নিকাশের একটা তৈরি করতে পারি, ছক তৈরি করতে পারি। এক মাসের হিসাব হোক অথবা ছাত্রের হিসাব হোক, তাহলে আমরা যোগ বিয়োগ গুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এক সিট থেকে আরেক সিটের যে হিসাবগুলো নিয়ে হ্যাঁ আসার হ্যাঁ, ব্যাপার থাকে। ওটা ছিল কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমি দেখালাম না আর কি, ওটাতে আরো একটু সময় লাগবে। তাহলে আমরা আগামী ক্লাস কি এই বিষয়ের উপরেই করব? আমার মনে হচ্ছে দরকার। এখন না অন্যান্য ভাইয়েরা কি বলে, ভাই আপনাদের মতামত দেন। হ্যাঁ। আর কথা বলতে বলতে আমরা আমাদের উপস্থিতিটা জানান দেব একটু, কতজন উপস্থিত আছি। 32 জন। তাহলে আমি এক মাসের আমাদের কি কি খাত আছে, আমরা একটা জেলার হিসাব, মানে একটা জেলার এক মাসের হিসাব আমরা, মনে হয় এটা যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে মনে হয় ভালো হয়। আবু বকর ভাই। জি 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 জি, আমি সেটাই বলছিলাম। আয় ব্যয় এবং আয়ের সামষ্টিক থেকে ব্যয়ের সামষ্টিক যে হ্যাঁ প্লাস মাইনাসের বিষয়গুলো থাকে, হ্যাঁ হ্যাঁ। এই বিষয়গুলো টোটাল। আচ্ছা। তারপর আহ, তারপরে আমাদের যে মাসিক আয় ব্যয় থাকে, কারণ হুম, এই মাসিক আয় ব্যয় গুলো একটা পেজে টোটাল নিয়ে আসতে হয়। হ্যাঁ অনেক, ধরেন যে 12টা সিট আছে আমাদের, 12টা সিটের টোটাল আয় একটা সিটে আমি নিয়ে আসতে চাই, বা 12টা সিটের টোটাল ব্যয় একটা সিটে নিয়ে আসতে চাই। তো এটা এই যে এক সিট থেকে আরেক সিটে নিয়ে আসার ব্যাপারগুলো আমার মনে হয় আমার নিজেরই ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, এই যে এজন্য আমি কিন্তু এই জন্য প্রথমেই দেখাইছি, এই যে আমার কিন্তু এরকম একটা বিষয় আমাদের আছে, আমাদের এই হিসাব রক্ষণের জন্য অফিসিয়ালি এটা আছে। আমি মূল ডেটাগুলা ডিলিট করে দিয়ে এখানে দেখাইছি আমাদের এই যে এই পেজের মধ্যে। এখন যদি দেখাই, এই পেজের মধ্যে আমাদের আয়ের খাত, আয়ের হিসাব কোথা থেকে আয় আসে, ব্যাংকে জমা আছে সেখানে। তারপরে ইয়ানত আসে, মানে ইয়ানত কোন কোন স্তর থেকে, কর্মী স্তর থেকে আসে, সুদি থেকে আসে, প্রকাশনা থেকে আয় আসে, দাওয়াতি সফর থেকে আদায় আসে, এককালীন অনুদান আসে, জেলা থেকে অনুদান আসে কেন্দ্রের কাছে। তাহলে জেলার কাছে আসবে শাখা এই থেকে। এই বিষয়গুলোই, হ্যাঁ এই বিষয়গুলোই ইনশাল্লাহ। এখানে কিন্তু আহ, এগুলা কিন্তু আমরা যদি এটা ক্লিক করি, দেখেন এটাতে যদি ক্লিক করি, যেখানে কিন্তু ফর্মুলা অ্যাড করা আছে, এই যে এই যে ফর্মুলা অ্যাড করা আছে। আবার এইখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাড করা আছে এই যে নগদ, এই এই যে মোট টাকা এটা কোত্থেকে আসছে। আমি যদি ডাবল ক্লিক করি, এখানে যে দেখাচ্ছে যে কোথা থেকে এটা আসছে, এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে আবার যদি আমরা এদিকে যাই, এখানে যাই, এই প্রত্যেকটাই ফর্মুলা অ্যাড করা আছে এই যে। এখানে কিন্তু বেশি না, আজকে যে বিষয়গুলো দেখালাম যোগ, শুধু যোগের ফর্মুলাটাই এখানে বেশি। যোগের ফর্মুলাটা বা বিয়োগের ফর্মুলা এই দুইটাই বেশি ব্যবহার করা হয়, গড়ও তেমন নির্ণয় করতে হয় না আমাদের। আবার এখানে কিন্তু আমার প্রত্যেকটা বিভাগের, এইখানে যদি আমরা যাই, এই যে ইফতার মাহফিল, এখানে যদি আমি ক্লিক করি, এই যে ইফতার মাহফিল দেখাচ্ছে, ইফতার মাহফিল কোথায় আছে, এই এখান থেকে কিন্তু আমার এই তথ্যগুলা হ্যাঁ আসছে। হ্যাঁ, আনোয়ার ভাই আমার মনে হয় এই এই বিষয়গুলো আগামী সপ্তাহে আরেকটা ক্লাসে, মানে আগামী ক্লাসে মনে হয় আরেকবার ভালোভাবে দেখলে ভালো হবে। আচ্ছা, আবু আর আবু যদি বকর ভাই, আর একটা বিষয় হ্যাঁ ঘোষণা দেওয়ার কথা আমি চিন্তা করতেছি, সেটা হলো আগামী ক্লাস আমাদের বৃহস্পতিবার 1 তারিখ। তো 1 তারিখে জি। তো আমাদের মিটিং আছে। আবু বকর ভাই। আচ্ছা, ওটা আমরা আলোচনা করে গ্রুপে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে।
যেহেতু মিটিং চলবে রাত্রে, আসর পর থেকে নিয়ে রাত্রে, তাহলে এই সময়টায় ক্লাস নিতে পারবো কিনা। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটু কাজ দেই। আপনারা মোবাইলে, যারা মোবাইল থেকে ক্লাস করতেছেন তারা গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে গুগল শিট, গুগল শিট লিখে সার্চ করবেন। তাহলে গুগল শিট নামের একটা অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা একটু প্র্যাকটিস করবেন। কারো কোনো ঝামেলা থাকলে স্ক্রিনশট গুলো আমাদের গ্রুপে দিবেন যে ঝামেলা হচ্ছে। আহ গুগল, মোবাইলের গুগল শিট এবং পিসির হলো এক্সেল, এটা কি একই একই কাজ সম্পূর্ণ? হ্যাঁ সম্পূর্ণ এক, কোনো পার্থক্য নাই, আচ্ছা আচ্ছা। কোনো আসসালামু পার্থক্য নাই। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনিও আমার মতো অব্র কিবোর্ড ইউজ করেন, তাই অব্র কিবোর্ড বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা কিবোর্ড শর্টকাট কি আছে? আমি চেঞ্জ আসলে আমি আসলে অব্র ইউজ করি না, আমি বিজয় ইউজ করি, বিজয়ের ইউনিক কোডটা ইউজ করি, অব্র ইউজ করি না। আচ্ছা, অব্র দেখাচ্ছে এই জন্য অব্র স্ক্রিনে। বলতে আমরা ইউনিক, আমি ইউনিক কোডে লেখার চেষ্টা করছি, মানে ইউনিক কোডটা সব জায়গাতে সাপোর্ট করার জন্য আমি সবসময় ইউনিক কোডটা লেখার চেষ্টা করি। তো মানে আমরা আগামী, বিজয় কিবোর্ডের ভিতরেই দুইটা ইয়া আছে, হ্যাঁ একটা হ্যাঁ, হলো বিজয় ক্লাসিক আর একটা হচ্ছে ইউনিকোড। ইউনিক ইউনিকোডটা কোড, সব জায়গায় সাপোর্ট করে, আর হ্যাঁ হ্যাঁ বিজয় ক্লাসটা শুধুমাত্র ওয়ার্ডে সাপোর্ট করে। হ্যাঁ। আপনি যেটা প্রশ্ন, অব্র শর্টকাট, হ্যাঁ অব্র শর্টকাট। শর্টকাট আছে। শর্টকাট হলো F12, মানে F12, এটাতে চাপ দিলে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। এফ এফ এফ, টুয়েলভ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, F12, এটাতে ক্লিক করলে আপনার এটা হ্যাঁ অটো চেঞ্জ হবে, আপনি ক্লিক করে দেখতে পারেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হচ্ছে। আচ্ছা, আর কোনো ভাইয়ের কোনো কোশ্চেন আছে? আপনারা গুগল শিটটা দিয়ে দিছেন? হ্যাঁ, দিয়ে ছাব্বিশ দিচ্ছি। জন 26 জন পাইছি, উপস্থিত ছিল 32 জন, আমরা তার থেকে 26 জন পাইলাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করতে পারি। আবু বকর ভাই। জাযাকাল্লাহ। হ্যাঁ, যদি আর কোনো ভাই কোনো প্রশ্ন করার মতো না থাকে তাহলে শেষ করতে পারি আমরা। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আগামীকালকে আমরা যে ভিডিওটা দিয়ে দেব লিংক, এই ভিডিওটা আবার আপনারা পুনরায় দেখবেন। দেখে তাহলে যদি আবার আগামী ক্লাসে এই বিষয়টা নিয়ে যদি আমরা আবার ক্লাস করি, তাহলে সকলের বুঝতে সুবিধা হবে। ক্লাসটা পুনরায় দেখলে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগবে যে এটা কিভাবে হলো। আর সকলেই চেষ্টা করবেন যে আপনাদের গুগল শিটের, মোবাইলের গুগল শিটের মাধ্যমে একটা কাজ জমা দেওয়ার চেষ্টা করবেন। সেটা হতে পারে যে আহ, আগে আপনারা গুগল শিটে একটা ফর্ম তৈরি করলেন বা ছাত্রদের একটা নাম্বার তৈরি করলেন, আজকে যেভাবে আনোয়ার ভাই ক্লাসে দেখালো, দেখানোর তৈরি করার পরে আপনারা এটার লিঙ্কটা আমাদেরকে শেয়ার করতে পারেন, অথবা ফাইলটা যদি সম্ভব হয় গুগল ড্রাইভে আপলোড দিবেন। গুগল ড্রাইভে আপলোড দিয়ে ভাই, পরে আমাদেরকে দিবেন। এটা হ্যাঁ গুগল আনোয়ার ড্রাইভে ভাই। গুগল ড্রাইভে আপলোড দিতে হবে না, গুগল ড্রাইভে আপলোড আচ্ছা, দিতে হবে না, শেয়ার করলেই এটার হবে। লিংক, এটার লিংকটা কিভাবে বের করতে হয় একটু দেখিয়ে দেন, তাহলে মনে হয় একটু আচ্ছা ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। যেমন ধরেন আহ, আমি যদি আজকের এই যে অ্যাটেন্ডেন্সের শিটে যাই, এই যে শিটে গেলাম, আমার কিন্তু এটা এক্সেল শিটে এই যে আজকের অ্যাটেন্ডেন্সটা চলে আসছে। আমি চাচ্ছি যে এই শিটটা আপনাদেরকে অ্যাক্সেস দেব, হ্যাঁ এটা আপনাদেরকে কাউকে পাঠাবো। তাহলে আমরা এই যে শেয়ার, এখানে একটা অপশন আছে শেয়ার, এই যেখানে 1% দেখাচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে যে কপি লিংক এটা আসবে, কপি করে আমরা শেয়ার করতে পারি। অথবা আমরা এখানে এই শেয়ারে ক্লিক করলে এরকম অপশন আসবে, এটা আমাদের দুইজনের অ্যাক্সেস আছে। আমরা যদি ইন্ডিভিজুয়াল কাউকে দিতে চাই তাহলে তার মেইল এখানে দিলে সে অ্যাড হয়ে যাবে। অথবা আমরা চাচ্ছি যে সবার কাছেই আমরা এটা দেব, তাহলে আমরা কিভাবে দেব? এই যে রেস্ট্রিকশন অপশনটা, এখান থেকে অলওয়েজ, এই যে এটা, এনিওয়ান উইথ দিস লিংক, যে কেউ এই লিংকে প্রবেশ করতে পারবে। এটাতে যদি আমি ক্লিক করে এখন যদি আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন। এই যে এখানে এই যে লিংক কপি আছে, এই লিংক কপি করে ডান করে এখন যদি আমি পাঠিয়ে দিই আপনাদেরকে, তাহলে এটার এটার অ্যাক্সেসটা আপনারা আপনাদের হাতে
পেয়ে যাবেন। আপনারা এটাতে এডিট করতে পারবেন, দেখতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা গেছে। আমরা মনে হয় আজকে ক্লাস শেষ করে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমরা ক্লোজ করতে পারি। হ্যাঁ, বৈঠক শেষে দোয়া সুবহানাকা। اللهم بحمدك আচ্ছা জি। হ্যাঁ, আমার এখানে ডবল কথা আছে। বৈঠক শেষে দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।